থ্যাঙ্কস নিদ্র ভাইয়া। এই বলে নীলা তার অ্যাকাউন্টের ভিতরে গেল। অ্যাকাউন্টের ফলোয়ার 2 মিলিয়ন ছুঁই ছুঁই। নীলা বাকরুদ্ধ হয়ে সুমির হাতে ফোন দিল। সুমি তাকেও শকড খেলো। এক ভিডিওতে নীলার টিকটক অ্যাকাউন্ট 2 মিলিয়ন ফলোয়ারে ছুঁই ছুঁই হয়ে দাঁড়িয়েছে। নীলা খাম্বার মতো নিদ্রর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। নিদ্র কপাল কুঁচকে বলল, অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছে, আবার দেখিস। ওকে নিয়ে টিকটক করিস না, আর ওকে এগুলো শেখাবিও না, তাহলে চিরদিনের জন্য তোর এই টিকটক আইডি বন্ধ করে দেব। নিদ্রর কথা শুনে হুঁশ আসে নীলার। সে চট করে বলে উঠল, না 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 না, আমি আর জীবনেও ওকে নিয়ে টিকটক করবো না। ওকে আমি এগুলো দেখাবো না, এই কানে ধরছি। বলেই নীলা তার কান ধরল। নিদ্র ডান হাতের বুড়ো আঙুল দিয়ে কপাল কুঁচকে বলল, এখন এখান থেকে যাই। নিদ্রর আদেশ পেয়ে নীলা খুশিতে গর্জিয়ে ওঠে। সুমির হাত ধরে টেনে ছাদ থেকে নেমে গেল। আর নিদ্র মুচকি হেসে পিছনে ঘুরে তৃপ্তির দিকে তাকালো। তৃপ্তি দোলনার উপর বসে এখনও এক মনে গেম খেলে যাচ্ছে। নিদ্র আস্তে করে দোলনার কাছে গিয়ে তৃপ্তিকে 2 হাত দিয়ে কোলে তুলে নিল। হঠাৎ এমন হওয়ায় তৃপ্তি থমথমি খেয়ে নিদ্রর মুখের দিকে তাকালো। ফোনটা হাত থেকে পড়ে যেতে নিলে 2 হাত দিয়ে শক্ত করে নিদ্রর বুকের সাথে চেপে ধরে তৃপ্তি। নিদ্র মুচকি হেসে তৃপ্তিকে কোলে তুলে নিয়ে দোলনার উপর বসে পড়ল। তৃপ্তি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে নিদ্রর দিকে। নিদ্র কখন আসছে সে বুঝতেই পারছে না। হঠাৎ তৃপ্তির মনে এলো, সে তো এখন ছাদে, তার সাথে তো নীলা আর সুমি ছিল, তাহলে ওরা কোথায়? তৃপ্তি এদিক ওদিক তাকিয়ে নীলার আর সুমিকে দেখতে না পেয়ে শুকনো ঢোক গিলল। আপনা আপনি গালে হাত চলে গেল তৃপ্তির। নিদ্র এটা দেখে হাসলো, যেই হাসির কোনো শব্দ নেই। তৃপ্তির গালে উপরে হাতে তাতে নিদ্র আস্তে করে ঠোঁট জোড়া ছোঁয়ালো। তৃপ্তি চট করে গাল থেকে হাত সরিয়ে নিদ্রর দিকে তাকালো। নিদ্র নিজের ঠোঁট জোড়া এবার চেপে ধরলো তৃপ্তির গালের সাথে। তৃপ্তি শীতল বরফের মতো হিম হয়ে যাচ্ছে। নিদ্রর গালের খোঁচা খোঁচা দাড়ি তৃপ্তির গালে সুইয়ের মতো লাগছে। তৃপ্তি একটু মোচড় দিয়ে উফ করে মুখে একটা আওয়াজ করলো। নিদ্র তৃপ্তির গাল থেকে ঠোঁট জোড়া ছাড়িয়ে নিল। এরপর তৃপ্তির দিকে কিছুটা সরু চোখে তাকালো নিদ্র। তৃপ্তি খানিকটা লজ্জা পেয়ে নিদ্রর বুকে মাথা ঠেকালো। নিদ্র 2 হাত দিয়ে তৃপ্তিকে জড়িয়ে ধরল। তৃপ্তি একটু সময় পর আবারও ফোনে মন দিল। নিদ্র আকাশের দিকে তাকালো। আকাশে আর চাঁদ উঠেছে, বেশ উজ্জ্বলভাবেই উঠেছে। নিদ্র তৃপ্তির মাথার চুলে নাক চুপিয়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। আর তৃপ্তি নিদ্রর বুকে মাথা ঠেকিয়ে ফোনে গেম খেলতে লাগলো। থেকে থেকে দমকা হাওয়া বাতাস আসছে। সেই বাতাসে তৃপ্তির চুলগুলো হেলতে দুলতে নিদ্র সারা মুখে খেলা করছে। দোলনাটা হালকা দুলছে। নিদ্রর গায়ের গরম উষ্ণ ভাব তৃপ্তির সারা শরীরে ছেয়ে গেছে। তৃপ্তি আরও একটু নড়ে চড়ে নিদ্র শরীরের সাথে মিশল। নিদ্র ছোট্ট করে তৃপ্তিকে ডেকে উঠল। কিউটি। তৃপ্তি আস্তে করে আওয়াজ করলো। নিদ্র আকাশের দিকে এলোমেলো চোখে তাকিয়ে বলল, চারটা বেশ সুন্দর, তাই না? তৃপ্তি ফোনে গেম খেলতে খেলতে মুখে আবারও আওয়াজ করলো। নিদ্র আকাশ থেকে চোখ নামিয়ে তৃপ্তির দিকে তাকালো। ফোনে গেম খেলছে দেখে বিরক্ত হলো নিদ্র। এমন একটা মুহূর্তে ফোন চালালে ভালো লাগে? চট করে টান দিয়ে তৃপ্তির কাছ থেকে ফোন নিয়ে পকেটে পুরে নিল নিদ্র। তৃপ্তি মুখ কালো করে নিদ্রর দিকে তাকালো। নিদ্র তৃপ্তির নাকের সাথে নাক ঘষা দিয়ে বলল, আকাশের দিকে তাকা, দেখ চারটা কত সুন্দর, ঠিক তোর মতো। নিদ্রর কথা শুনে তৃপ্তি আকাশের দিকে তাকিয়ে বলল, চাঁদ দেখার কি আছে, ওটা তো প্রতিদিনই আকাশে ওঠে। কিন্তু আমার কাছে আজকের স্পেশাল চাঁদ, এই দিন আর আসবে কিনা জানি না। তৃপ্তিকে আরও নিজের সাথে মিশিয়ে বলল নিদ্র। তৃপ্তিও নিদ্রর বুকে মাথা ঠেকিয়ে এবার আকাশের দিকে ভালো করে তাকালো। সে বোঝার চেষ্টা করলো যে চাঁদের মধ্যে আজ এমন কি স্পেশাল আছে। কোনো কিছু দেখতে না পেয়ে তৃপ্তি বলল, কই, আমি তো কোনো কিছু দেখতে পারছি না। নিদ্র তৃপ্তির চুলে নাক ডুবিয়ে দিয়ে বলল, তোর কিছু দেখা লাগবে না, শুধু চুপচাপ বসে থাক। নিদ্রর কথা শুনে তৃপ্তি চুপচাপ বসে রইল। কেমন একটা ভালো লাগা মন ছুঁয়ে যাচ্ছে তৃপ্তির। নিদ্রর হাত দুটোর উপর নিজের হাত দুটো রাখলো সে। এরপর আকাশের ওই চাঁদের দিকে অপলকে তাকিয়ে রইল। কি আছে ওই চাঁদে বোঝার চেষ্টা করছে তৃপ্তি। নিদ্র তৃপ্তির শ্যাম্পু করা চুলের ঘ্রাণ নিচ্ছে। দুজনের দৃষ্টি আকাশের চাঁদের দিকে বিচরণ। চাঁদের উপর থেকে দৃষ্টি সরছে না নিদ্রর আর তৃপ্তির। দোলনাটা ধীরে ধীরে এপাশ ওপাশ দুলছে। আজকের এই সময়টা যেন এখানেই থেমে যায়, এটাই চাওয়া নিদ্রর। কেটে গেছে আরও 15 দিন।
কলেজ যাওয়া, বাসায় এসে নীলা আর সুমির সাথে আড্ডা দেওয়া, ফোনে গেম খেলা, কার্টুন দেখা, আবারও ফাঁকে ফাঁকে সামিয়া আর মিমির সাথে ফোনে কথা বলা, রাতে পড়তে বসায়, সকালে নিয়ম করে সালমার সাথে ভিডিও কলে কথা বলা, এই নিয়েই কেটে গেছে তৃপ্তির 15টা দিন। আজ বৃহস্পতিবার, সকালটা একটু অন্যরকম। আকাশ কিছুটা মেঘলা আচ্ছন্ন, হতে পারে আজ ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। তৃপ্তির মন চাচ্ছে না আজ কলেজে যাওয়ার জন্য, কিন্তু আজ বৃহস্পতিবার হওয়ার সুবাদে নিদ্র বেশ কড়াভাবে বলে দিয়েছে আজ কলেজে যেতেই হবে। আমিনারাও একই মত, কারণ আগামীকাল শুক্রবার, তাই কলেজ বন্ধ থাকবে। সেই সুবাদে আজ তৃপ্তিকে কলেজে যেতেই হবে। বাইকের পিছনে চুপচাপ বসে আছে তৃপ্তি, আর নিদ্র এক মনে বাইক চালাচ্ছে। তৃপ্তি এখন আর বাইকের পেছনে বসতে ভয় পায় না। নিদ্র বাইক চালাচ্ছে আর তৃপ্তি এদিক ওদিক তাকাচ্ছে। কলেজের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে বাইক পার্ক করলো নিদ্র। তৃপ্তির সাথে সাথে মন খারাপ করে বাইক থেকে নেমে সোজা ক্লাসরুমের দিকে হাঁটা ধরল। নিদ্র পেছন থেকে শুধু তাকিয়ে রইল আর মুচকি মুচকি হাসতে লাগলো। ক্লাসরুমে প্রবেশ করার আগেই জুঁইয়ের সাথে দেখা হয়ে যায় তৃপ্তির। ক্লাসরুমে প্রবেশ করার পর মুহূর্তে একবার পেছনে ঘুরে তাকালো তৃপ্তি, দেখলো নিদ্র এখনও বাইকের উপর বসে তার দিকে তাকিয়ে আছে। তৃপ্তি নিকাপের ভেতর দিয়ে নিঃশব্দে একটা হাসি দিয়ে ক্লাসরুমের ভেতরে প্রবেশ করলো। এদিকে নিদ্র এখনও তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সেদিকে থেকে চোখ নামিয়ে সামনে তাকালো নিদ্র। সামনে তাকিয়ে নিদ্রর মাথা পুরো গরম হয়ে গেল, কারণ বৃষ্টি ঠিক নিদ্রর বাইকের সামনে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে, আর তার হাতে নিদ্রর বাইকের চাবি। নিদ্র বুঝতে পারছে না বাইক থেকে চাবি খুললো কখন বৃষ্টি। যাই হোক, নিদ্র কিছু বলার আগেই বৃষ্টি বলে উঠল, তোমার সাথে শেষবারের মতো কিছু কথা বলতে চাই, প্লিজ একটু এদিকে আসো। বলেই কলেজের লাইব্রেরির দিকে হাঁটা ধরল বৃষ্টি। নিদ্রর মন চাচ্ছে এই মেয়েকে এখানেই মাটির নিচে পুঁতে ফেলতে। এতবার বারণ করার পরও আবারও তার সামনে আসলো, আর তার বাইকের চাবি নিয়ে চলেও গেল। সেদিনের কথা কি মনে নেই এই মেয়ের? এমনভাবে পুরো কলেজের সামনে অপমানিত হওয়ার পরও এই মেয়ে আবারও তার সামনে এলো। নিদ্র রেগে পুরো আগুন হয়ে গেল। বাইক থেকে নেমে কলেজের লাইব্রেরির দিকে হাঁটা ধরল সে। নিদ্র লাইব্রেরি রুমের ভেতরে প্রবেশ করতে পিছন থেকে ঠাস করে দরজা বন্ধ হয়ে গেল। নিদ্র পেছনে ঘুরে দেখলো বৃষ্টি দরজার কাছে দাঁড়িয়ে আছে, আর এক আঙুল দিয়ে বাইকের চাবি ছড়কির মতো ঘোরাচ্ছে। পুরো লাইব্রেরি রুমের ভিতর আর কাউকে দেখা যাচ্ছে না। নিদ্র তেড়ে গিয়ে বৃষ্টির সামনে দাঁড়িয়ে টান মেরে বাইকের চাবি বৃষ্টির হাত থেকে নিয়ে নিল। এরপর নিদ্র কর্কশ গলায় বলে উঠল, তোর সাহস হয় কী করে আমার বাইকের চাবি হাতে নেওয়ার? তোকে না বলছে আমার সামনে আসবি না? তবে কেন তুই আমার সামনে আসছিস? নিদ্রর রাগান্বিত চেহারা দেখে বৃষ্টি ভয় পেয়ে গেল, কিন্তু সেই ভয় ভিতরেই ধামাচাপা দিয়ে উপরে সাহস জুগিয়ে বৃষ্টি এক পা এগিয়ে এসে নিদ্রর শার্টের কলার ধরে নিজের কাছে টেনে এনে বলল, আমাকে কেন ভালোবাসতে পারবে না? ওই মেয়েটার জন্য, নাকি অন্য কোনো কারণ? বৃষ্টির এমন কথা আর কাজ দেখে নিদ্রর মাথা আরও গরম হয়ে গেল। সে ঝাড়া মেরে বৃষ্টির হাত নিজের শার্টের কলার থেকে ছাড়িয়ে দাঁতে দাঁত চেপে ধরে বলল, আমি ওকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তোকে বারবার এ কথা বলেছি, তুই শুনছিস না। দ্বিতীয়, তোর মতো আমার নষ্টা মেয়েকে আমি ভালোবাসবো, এটা তুই ভাবলি কি করে? আমি দ্বিতীয় কথাটা বলতে চাইনি, কিন্তু তুই আজ আমাকে বাধ্য করলি বলতে। শেষবার মতো বলছে, তুই তোর রাস্তা মাপ, আমার ধারে কাছেও একদম আসবি না। আমার লাইফে তোর মতো নষ্ট মেয়ের কোনো জায়গা নেই, যেখানে নিজের সতীত্ব রক্ষা না করে সবার মাঝে বিলিয়ে দেয়। এমন মেয়েকে জেনে শুনে কোনো ছেলে বিয়ে করবে না। কথাগুলো বলে সোজা হয়ে দাঁড়ালো নিদ্র। এদিকে বৃষ্টি পুরো রেগে আগুন হয়ে গেল। নিদ্রর মুখে তার নষ্ট হয়ে যাওয়ার কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারছে না সে। রাগের কারণে থরথর করে কাঁপছে, চোখ দুটো দিয়ে গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। বৃষ্টির এমন কাঁপাকাঁপি আর চোখ দিয়ে পানি পড়া দেখছে নিদ্র, আর নিজেকে শান্ত করছে। শান্ত গলায় আবারও বলল, নিজেকে ভালোভাবে করে তোল, পর্দা করতে শেখ। দেখবি একদিন ঠিক কোনো ভালো ছেলের সাথে তোর বিয়ে হবে। আমার থেকেও দেখতে স্মার্ট হবে, তার অনেক টাকা থাকবে। যেসব ছেলেদের সাথে তুই রিলেশন করেছিস ওরা সবাই বাটপার নাম্বার 1। ওরা শুধু তোকে ইউজ করে, তোর সতীত্ব নিয়ে নিয়েছে, কিন্তু ওরা তোকে বিয়ে করবে না, তোর লাইফ পার্টনার ওরা হবে না। তাই বলছে নিজেকে পর্দার আড়াল কর, দেখবি সময় মতো সবকিছু তুই ঠিকই পাবি। এই বলে বৃষ্টির পাশ কাটিয়ে লাইব্রেরি রুমের দরজা খুলে বেরিয়ে গেল নিদ্র। আর বৃষ্টি ধপাস করে ফ্লোরে বসে পড়ল। নিদ্র যে তার আকামের কথা জানে এটা জানতো না বৃষ্টি। নিজেকে পুরো পাগল মনে হচ্ছে তার। নিজের চুলগুলো ধরে টানতে লাগলো সে। বৃষ্টি এখন কোনো
কোন পথে যাবে? নিদ্র যে তার আকামের কথা জেনে গেছে। নিদ্র তো এখন আর কোনোভাবেই তাকে মেনে নেবে না। কেন যে সে রাজের সাথে রিলেশন করতে গেল, আর কেন সে রাজকে পুরো বিশ্বাস করে তার হাতে নিজের সতীত্ব ছেড়ে দিল? রাজ যে এত বড় ধোঁকাবাজ এটা জানতে পারেনি বৃষ্টি। রাজের সাথে শারীরিক সম্পর্ক হওয়ার পর রাজ তার সাথে ব্রেকআপ করে চলে যায়। তারপর অনেক ছেলের সাথে রিলেশনে গিয়েছে বৃষ্টি, কিন্তু সবাই তার দেহ ভোগ করেছে। সত্যিকারে কেউই তাকে ভালোবাসেনি। নিজেকে অনেক বুঝিয়ে সেই পথ থেকে বেরিয়ে আসে বৃষ্টি। কসম কাটে আর কোনো ছেলেকে বিশ্বাস করবে না সে, কিন্তু একটা নেশা যে কাজ করে গেছে তার মনে, সেই নেশা যে কোনোভাবেই দূর করতে পারছে না সে। শেষে প্রতিদিন ঘুমের ওষুধ খেয়ে খেয়ে নিজেকে ঘুমের দেশে তলিয়ে রেখেছে কয়েক মাস পর যখন কলেজে এলো তখন দেখা হয় রুমির সাথে, বন্ধুত্ব হয় রুমির সাথে বৃষ্টির। এরপর হুট করে একদিন শপিং মলে নিত্রকে দেখে বৃষ্টি। নিত্রকে দেখে তার পছন্দ হয়ে যায়। মনে মনে নিত্রকে নিজের করে পাওয়ার বাসনা জাগে বৃষ্টির। সেই থেকে নিত্রর পেছনে পড়েছে সে, আর এখনও পর্যন্ত লেগেই আছে। কিন্তু আজকে নিত্রর মুখে নিজের নষ্ট হয়ে যাওয়ার কথা শুনে ভেঙে পড়েছে বৃষ্টি। নিজেকে সামলানো বড় দায় হয়ে পড়েছে। হঠাৎ বৃষ্টির চোখের পানি মুছে ফ্লোর থেকে উঠে পড়ল। এরপর শয়তানি হাসি দিয়ে বলল, আমি যেহেতু তোমাকে পাবো না, তাহলে ওই মেয়েকেও তোমাকে পেতে দেব না। আমি ওই মেয়েকে খুন করাবো, আর তোমার বুকে ধরিয়ে দেব বেদনার আগুন, বিরহের আগুন। আই হেট বয়েস, আই হেট লাভ। বলেই উচ্চস্বরে হেসে উঠল বৃষ্টি। কি রে, কি হয়েছে? এভাবে গালে হাত দিয়ে মেয়েদের মতো বসে আছিস কেন? ক্লাবের সামনে বাইক পার্ক করে কথাগুলো রাহুলকে বলল নিত্র। রাহুল গালে হাত দিয়ে ক্লাবের সামনে বসে আপন মনে কিছু ভাবছিল। নিদ্রকে দেখে গাল থেকে হাত নামিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। জ্যাক ক্লাবের ভেতর পড়ে পড়ে ঘুমাচ্ছে, যা বাহির থেকেই দেখা যাচ্ছে। নিদ্র বাইক থেকে নেমে ক্লাবের ভেতর যেতে যেতে আবারও রাহুলকে বলল, সমস্যা কি? ক্লাবের সামনে গেলে হাত দিয়ে বসে আছিস কেন? বউ মরছে নাকি? কথাটা বলে মুচকি হাসলো নিদ্র। রাহুল মাথা চুলকাতে চুলকাতে নিদ্রর পিছু পিছু ক্লাবের ভেতর প্রবেশ করে বলল, সামিয়াকে তার আব্বু আম্মু বকা দিয়েছে আমার সাথে কথা বলার জন্য। নিদ্র ক্লাবের একটা চেয়ারে বসে রাহুলের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল। মানে? নিদ্র ফেস দেখে রাহুল চট করে বলে উঠল, রাতে ওর সাথে কথা বলি, ওর আম্মু হয়তো কিছুটা আঁচ করতে পারছে, তাই ওর আব্বুকে দিয়ে ওকে গতকাল রাতে অনেক বকা খাইয়েছে, আবার নিজে অনেক বকেছেন। রাহুলের কথা বলার ভঙ্গি দেখে নিদ্র হেসে উঠে বলল, শালা, কোনো পরিবার কি চাইবে তাদের মেয়ে কোনো ছেলের সাথে রিলেশনে যাক? এই নিয়ে একটু একটু ধমক বা জ্বর মারবে, এটা সিম্পল। তোর উচিত ওকে শান্ত করা। তার না করে তুই গালে হাত দিয়ে ক্লাবের সামনে মেয়েদের মতো বসে আছিস। রাহুল একটা চেয়ারে বসে নিদ্রর দিকে তাকিয়ে বলল, আমি ওকে শান্ত করেছি, কিন্তু আমার টেনশন অন্যখানে। এভাবে কতদিন চলবে? ওর বাবা মা একদিন না একদিন তো জানবেই। আমি ভাবছি তার আগেই সবকিছু সমাধান করতে, যাতে ওর বাবা মা আমার ব্যাপারে কোনো কিছু জানতে না পারে। এখনকার বাবা মাদের তো বুঝিস, এনারা যেই জানবে তাদের মেয়ে কোনো ছেলের সাথে রিলেশন করছে, সেই শক্ত হয়ে যাবে। এবার ওই ছেলে যত বড়লোক ঘরের ছেলেই হোক না কেন, এনারা বিয়ে তার সাথে দেবেই না। তাদের মতে যারা প্রেম করে তারা 1 নম্বর ফ্ল্যাট ধান্দাবাজ। রাহুলের কথা শুনে নিদ্র কিছুক্ষণ হাসলো, এরপর শান্ত হয়ে বসে বলল, তার মানে তুই সামিয়াকে বিয়ে করে নিয়ে আসতে যাচ্ছিস? ওকে, সমস্যা নেই। আমি চাচি আম্মুর সাথে কথা বলছি। উনি সামিয়ার আব্বু আম্মুর সাথে কথা বলে তোর আর সামিয়ার বিয়ে পাকা করে ফেলবেন। নিদ্রর কথা শুনে রাহুল একটু বিরক্তিকর ভঙ্গিতে বলল, আমি তো পারি না, ওকে এখনই বিয়ে করে নিয়ে আসি। কিন্তু সামিয়ার অমত এই বিয়েতে। সে এখন বিয়ে করবে না, সে 1 বছর গ্রামে পড়বে, তারপর বলছে আমাকে বিয়ের কথা বলতে। বিয়ের পর এখানে এসে তৃপ্তির সাথে 2nd ইয়ারে ভর্তি হবে। রাহুলের কথা শুনে নিদ্র আবারও হেসে উঠল, সাথে জ্যাকও হেসে উঠল। জ্যাকের ঘুম ভেঙে গেছে এদের কথা শুনে। জ্যাক মাথা চাড়িয়ে চেয়ারে বসে বলল, তুই হাবাগোবা একটা ছেলে, তাই তোর সাথে একটা চালাক মেয়ে পড়েছে। সামিয়ার বুদ্ধি আছে বলতে হবে। এই সেমিনার সে গ্রামে শেষ করবে, তারপর দ্বিতীয় সেমিনারে তোকে বিয়ে করে এখানে এসে তৃপ্তির সাথে ভর্তি হবে। বুদ্ধিটা ভালোই খাটিয়েছে ও। বন্ধুদের মহলে হাসি ঠাট্টা শুরু হয়ে গেল। রাহুলকে আজ ইচ্ছা মতো পচাবে নিদ্র আর জ্যাক। বেলা 1:30। নিদ্র কলেজের ভিতরে বাইক পার্ক করে বসে আছে। কলেজ ছুটি হয়েছে সবে মাত্র। বিভিন্ন ক্লাসরুম থেকে ছাত্রছাত্রীরা বেরিয়ে আসছে, তবে এখনও ফার্স্ট ইয়ারের ক্লাসরুম থেকে এখনও কোনো ছাত্রছাত্রী বের হয়নি। নিদ্র বসে বসে ফোন দেখতে লাগলো। হঠাৎ একটা মেয়ে নিদ্রর কাছে এসে হাঁপাতে হাঁপাতে নিদ্রর হাত ধরে বলল, ভাইয়া প্লিজ একটু হেল্প করুন,
ওই ছেলেগুলো আমাদের বিরক্ত করছে, আমাদের কলেজের গেট দিয়ে বেরোতে দিচ্ছে না, আজে বাজে কথা বলছে আমাদের। মেয়েটার কথা শুনে নিজ কলেজের গেটের দিকে তাকালো, দেখলো প্রায় 10 থেকে 12টা ছেলে দাঁড়িয়ে মেয়ে টিস করছে। নিদ্র তো মাথা গরম হয়ে গেল, এখানকার ছেলেদের এত সাহস হবে না কোনো মেয়ে বিরক্ত করার। তবে এই ছেলেগুলো কারা, কোথা থেকে এসেছে এরা? নিদ্র মেয়েটির হাতের ওপর হাত দিয়ে একটু শান্ত কণ্ঠে বলল, একটু দাঁড়াও আপনি, আমি দেখছি। এই বলে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপে একটা মেসেজ দিল নিদ্র। এরপর মেয়েটার দিকে তাকিয়ে বলল, কি বলছো রে তোমাকে আপনি? নিদ্রর কথা শুনে মেয়েটি মাথা নিচু করে নিল, এরপর কাঁদালো কণ্ঠে বলল, হ্যাঁ, আমি মুখ দিয়ে বলতে পারবো না ভাইয়া, এসব ভাষা আমার মুখ দিয়ে আসবে না। বলতে বলতে মেয়েটি কেঁদে উঠল। নিদ্রর তো এবার রাগের সীমা অতিক্রম হয়ে গেছে। একে তো এই ছেলেগুলোকে চেনা পরিচিত মনে হচ্ছে না, তারপর আবার তাদের এরিয়ায় এসে মেয়েদের টেস্ট করছে। নিদ্র বাইক থেকে নেমে দাঁড়ালো। কলেজের ভেতর থেকে আদি দৌড়ে বেরিয়ে আসলো নিদ্রর কাছে। সে হাঁপাতে হাঁপাতে বলল, কি হয়েছে ভাই, এমন আর্জেন্ট মেসেজ দিলেন গ্রুপে? আদির কথা শুনে নিদ্র কলেজের গেটের দিকে হাত বাড়িয়ে রাগে গর্জে উঠে বলল, এসব কি? এই ছেলেগুলো কারা? তোদের কলেজে এসে তোদের ছোট বোনদের বিরক্ত করছে, আর তোরা? আমি এক্ষুনি ওদের হসপিটালে দেখতে চাই। নিদ্রর কথা শুনে আদি কলেজের গেটের দিকে তাকালাম। ছেলেগুলোকে আদিও চিনতে পারল না, তাই সে তার সাঙ্গপাঙ্গকে কল করে আসতে বলল। আদির কল পাওয়া মাত্র কলেজের ভেতর থেকে হাতে হকি স্টিক, ক্রিকেট ব্যাট, স্টাম্প নিয়ে কলেজের গেটে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর ওপর হামলে পড়ল প্রায় 30 থেকে 32টা ছেলে। আচমকা আক্রমণে ছেলেগুলো কিছু বুঝে উঠতে পারল না। নিদ্র আর আদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো, আর মেয়েটা ভয় কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। ভয় মেয়েটার হাত পা কাঁপছে। এমন সময় মেয়েটার ফ্রেন্ডগুলো এসে মেয়েটার পিছনে দাঁড়ালো। 10 মিনিটের ভিতরে 10-12টা ছেলেকে মরা লাশের মতো কলেজের গেটের সামনে শুইয়ে দিল আদি 30 থেকে 32টা ছেলে। একটা ছেলে আদির কাছে এসে বলল, আদি, ওরা সদরঘাট থেকে এসেছে, ওদের নাকি টাকা দিয়ে এখানে আনা হয়েছে। আমাদের কলেজের একটা মেয়ে নাকি টাকা দিয়ে ওদের এখানে এনেছে, তবে মেয়েটার নাম জানে না ওরা। ছেলেটার কথা শুনে নিদ্র অবাক হয়ে গেল। আদিও বেশ অবাক হলো। এই কলেজের কোন মেয়ে এমন কাজ করবে নিদ্র বুঝতে পারছে না। হঠাৎ নিদ্রর সামনে জুই এসে দাঁড়িয়ে বলল। জুইয়ের কথা শুনে নিদ্র যেন মাথা চক্কর দিয়ে উঠল। নিদ্র এদিক ওদিক তাকিয়ে জুইকে বলল, কি বলছো তুমি? তৃপ্তি না তোমার সাথে ক্লাসরুমে ছিল? জুই মাথা চুলকে বলল, হ্যাঁ ছিল, কিন্তু ছুটির পর আমরা ওয়াশরুমে গিয়েছিলাম। ওখানে আমি একা ওয়াশরুমের ভেতরে গেলাম, কিন্তু তৃপ্তি যায়নি, ও বাইরে দাঁড়িয়েছিল। আমি ওয়াশরুমের ভেতর থেকে বেরিয়ে দেখি ও নেই, তাই ভাবলাম আমার দেরি হচ্ছে ভেবে তৃপ্তি হয়তো তোমার কাছে চলে এসেছে। জুইয়ের কথা শুনে নিদ্র বিচলিত হয়ে পড়ল। তৃপ্তি কোথায় যাবে? তৃপ্তি তো এখানে কিছু এখনো ভালো মতো চেনে না। আদি আর কিছু ছেলেপেলেকে নিয়ে তৃপ্তিকে খুঁজতে কলেজের ভিতর দিকে চলে গেল নিদ্র। তৃপ্তির কিছু হলে নিদ্র বাঁচবে কী করে? পুরো কলেজ খুঁজেও তৃপ্তিকে খুঁজে পাওয়া যায়নি। নিদ্র পুরো পাগল হয়ে গেছে, একবার এদিক আবার ওই দিক দৌড়াচ্ছে। আদি, জুই সহ আরও অনেক ছেলে খুঁজছে তৃপ্তিকে, কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না। নিদ্র সিঁড়ি পেয়ে দৌড়ে 3তলার একটা রুমে প্রবেশ করলো। পুরো রুমে চোখ বুলিয়েও নিদ্র তৃপ্তিকে দেখতে পেল না। তৃপ্তি বলে একটা চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়ল নিদ্র। হঠাৎ নিদ্রর কাঁধে হাত রাখলো জুই। নিদ্র ভেজা চোখ নিয়ে জুইয়ের দিকে তাকালো। জুইয়ের চোখেও পানি। ভাইয়া শান্ত হন, এভাবে এদিক ওদিক ছোটাছুটি করলে তো ওকে পাওয়া যাবে না। একটু শান্তভাবে ভেবে দেখুন তৃপ্তি কোথায় যেতে পারে। জুইয়ের কথা শুনে নিদ্র নিজের মাথা 2 হাত দিয়ে চেপে ধরে একটা বেঞ্চে উঠে বসল, আর জুই রুমের জানালার দিকে চলে গেল। নিদ্র নিজের পকেট থেকে ফোন বের করে আমিনাকে কল করলো। উদ্দেশ্য তৃপ্তি বাসায় চলে গেছে কিনা তা জানার জন্য। কয়েকবার রিং হবার পর আমিনা কল রিসিভ করলো। নিদ্র বিচলিত কণ্ঠে বলে উঠল, মম, তৃপ্তি কি বাসায় গেছে? কথাটা শুনে আমিনা চমকালেন। তিনি ড্রয়িং রুমেই বসেছিলেন। তৃপ্তি যদি বাসায় আসতো তাহলে তিনি অবশ্য দেখতেন। আমিনা এদিক ওদিক তাকিয়ে বলে উঠল, না, ও তো বাসায় আসেনি। কেন, কি হয়েছে? শেষের কথা আতঙ্কের সাথে বললেন আমিনা। নিদ্র কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ জুই চিৎকার করে বলে উঠল, ভাইয়া, তৃপ্তি পিছনের দিকে।
জুঁইয়ের চিৎকার শুনে নিদ্র কল কেটে দিল। এদিকে আমেনা স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। তিনি তো ক্ষণিকের জন্য কত কিছু ভেবে ফেলেছেন। জুঁইয়ের চিৎকার শুনে তিনি বুঝলেন তৃপ্তি হয়তো কোথাও গেছে, আর নিদ্র হয়তো তৃপ্তিকে খুঁজে পায়নি, তাই কল করেছে। নিদ্র দৌড়ে জুঁইয়ের কাছে গিয়ে দাঁড়ালো, তারপর চকচকে চোখে বলে উঠল, কোথায় তৃপ্তি? জুঁইয়ের হাতের আঙুল দিয়ে জানালার বাইরে দেখিয়ে দিল তৃপ্তিকে। কলেজের পেছনের বাগানে একটা বড় গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে তৃপ্তি, আর তার পাশে দাঁড়িয়ে আছে 7টা ছেলে। নিজেও সেদিকে তাকিয়ে এসব দেখে জানালার গ্রিল 2 হাত দিয়ে শক্ত করে ধরল, তারপর দাঁতে দাঁত চেপে ধরে বলল, ছাড়বো না একটাকেও। বলেই জানালার গ্রিল ঝাড়া মেরে ছেড়ে দিয়ে ক্লাসরুম থেকে হনহনিয়ে বেরিয়ে গেল নিদ্র। জুঁইও নিদ্রর পিছু পিছু বেরিয়ে গেল। দেরি করছিস কেন? তাড়াতাড়ি গলায় ছুরি চালিয়ে দে, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। নেতা ছেলেটির কথা শুনে একটা ছেলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ভাই, মালটা সেই দেখতে, একটু মজা করি নেই। এমন মাল আর পাওয়া যাবে কিনা জানি না। ছেলেটির কথা শুনে নেতা ছেলেটি রেগে গর্জিয়ে উঠে বলল, এখন শারীরিক চাহিদা মেটানোর সময় নেই, তাড়াতাড়ি এটা লাশ ফেলতে হবে। 5 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছে এর জন্য, কাজ শেষ হলে আরো 5 লাখ পাবো। আর এটা আমাদের এরিয়া না যে নাচতে নাচতে বেরিয়ে যাব, অনেক সমস্যার মধ্যে দিয়ে বের হতে হবে এখান থেকে। তাই বলছি তাড়াতাড়ি কাজ শেষ কর। নেতার কথা শেষ হতে আরেকটা ছেলে আবদার সুরে বলে উঠল, তাহলে ক্লাবে আজ মজা করবো। 3 মাগিরে ধরে রাখা হয়েছে, ইচ্ছা মতো মজা করবো। আপনি বাধা দিতে পারবেন না নেতা। এই ছেলেটির কথা শুনে নেতা ছেলেটি আবারও বলে উঠল, ঠিক আছে, যত ইচ্ছে মজা করিস, এখন এটার গলা কাট। ক্লাবে আমি বিয়ারের ব্যবস্থা করে দেবো, এখন কাজ শেষ কর তাড়াতাড়ি প্লিজ। নেতার কথা শুনে একটা ছেলে এগিয়ে গেল হাতে ছুরি নিয়ে। গাছের গোড়ায় মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে তৃপ্তি। ছেলেটি তৃপ্তির পাশে বসে বলে উঠল, খা তু সেই মাল। ভাই, একটু মজা করি দিন না। নেতার দিকে তাকিয়ে শেষের কথা বলল ছেলেটি। ছেলেটির কথা শুনে নেতার রেগে বলে উঠল, আজ তোদের কি হয়েছে বুঝতে পারছি না। এর থেকে অনেক সুন্দর মেয়েকে ভোগ করেছিস, আজকে ছেড়ে দিলে কি হয়? আমরা এখানে মার্ডার করতে আসছি, শারীরিক চাহিদা মেটানোর জন্য না। নেতার কথা শুনে পাশ থেকে কান কাটা একটা ছেলে বলে উঠল, ভাই, মালটার দিকে একটু তাকান, এমন খাসা আর পাওয়া যাবে না। আগে অনেক খাসারে দেখেছি, কিন্তু এর মতো দেখিনি। দেখেন, কোমরটা মূলো সাইজ। নেতা এবার রেগে আগুন হয়ে গেল। একটা ছেলের হাত থেকে খপ করে একটা ছুরি নিয়ে নিল। এটা দেখে তৃপ্তির পাশে বসে থাকা ছেলেটি তৃপ্তির গলায় ছুরি ঠেকিয়ে বলল, ভাই, কাজ করছি, প্লিজ আপনি রাগ করেন না। নেতা ছুরিটার মাটিতে ফেলে দিয়ে বলল, তাড়াতাড়ি কাজ শেষ কর। নেতার কথা শুনে ছেলেটি তৃপ্তির গলা থেকে ছুরি উঠিয়ে দাঁড়িয়ে বলল, আজ কত তারিখ? একটা ছেলে ফোনে ডেট দেখে বলল, জুনের 27 তারিখ। ছেলেটির কথা শুনে তৃপ্তির পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি হেসে উঠে বলল, এই দিনে আমি মার্ডার করা শুরু করছি। এটা আমার 4 নাম্বার মার্ডার। সবাই উইশ করো আমাকে। ছেলেটির কথা শুনে সব ছেলেরা হাসতে হাসতে হাতে তালি বাজিয়ে বলে উঠল, হ্যাপি মার্ডার ডে টু ইউ, হ্যাপি মার্ডার ডে টু ইউ। এদের এমন কাণ্ড দেখে নেতা ছেলেটি আগের সীমা অতিক্রম হয়ে যাচ্ছে, তবু এদের কিছু বলতে পারছে না সে। এদের কিছু বললে সে চলবে কাকে দিয়ে? তৃপ্তির পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি হাতে ছুরি শক্ত করে ধরে তৃপ্তির দিকে ঘুরে দাঁড়ালো। এরপর তৃপ্তির দিকে একটু ঝুঁকে তৃপ্তির গলায় ছুরি ঠেকাতে যাবে, এমন সময় কোথা থেকে ঝড়ের গতিতে নিদ্র দৌড়ে এসে ছেলেটির দেহ থেকে মাথা আলাদা করে দিল। ছেলেটির দেহ কাটে মুরগির মতো মাটিতে পড়ে লাফাতে লাগলো। চিরচির করে রক্ত বেরোতে লাগলো ছেলেটির কেটে যাওয়া গলা দিয়ে। সেই রক্ত গিয়ে পড়েছে তৃপ্তির শরীরে, আর কাটা মাথার বলের মতো গড়িয়ে একটা গাছের গোড়ায় গিয়ে ঠেকল। এমন দৃশ্য দেখে নেতা ছেলেটি সহ সব ছেলেরা দুপা পিছিয়ে গেল। একটা ছেলে চিৎকার করে লম্বা একটা ছুরি নিয়ে নিদ্রর দিকে দৌড় দিল। নিদ্র হাতের রান দাঁটি শক্ত করে ধরে ছেলেটির দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো। নিদ্রর গায়ে মুখে রক্ত লেগে থাকায় নিদ্রকে আরও ভয়ঙ্কর লাগছে। যেই ছেলেটি দৌড় দিয়েছিল নিদ্রর দিকে, সেই ছেলেটি নিদ্রর পেট বরাবর ছুরি চালিয়েছে। নিদ্রর জায়গা থেকে কায়দা করে সরে গিয়ে ছেলেটির যে হাতে ছুরি ছিল সেই হাত এক কোপে কেটে ফেলল।
ছেলেটি নিজের হাতের দিকে তাকিয়ে চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। নেতা ছেলেটি ভয় পেয়ে আরও পিছিয়ে গেল। এমন সময় আরও দুটো ছেলে চিৎকার করে দৌড়ে আসলো নিদ্রর দিকে। নিদ্র একটা ছেলেকে সামলাতে পারল, আর একটাকে সামলাতে পারেনি। দ্বিতীয় ছেলেটি নিদ্রর পেট পচ করে একটা পুঁজ লাগিয়ে দিল। নিদ্র আঘাত লাগাতে একটু পিছিয়ে গেল। প্রথম ছেলেটি আবারও দৌড়ে আসতে এক কোপে ছেলেটির দেহ থেকে মাথা আলাদা করে দেয় নিদ্র। দ্বিতীয় ছেলেটি ভয় পেয়ে পালাতে যাবে, তার আগেই নিদ্র ছেলেটির পায়ে কোপ মারল। ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ল। মাটিতে লুটিয়ে পড়তেই এই ছেলেটির দেহ থেকে মাথা আলাদা করে দিল নিদ্র। নেতা ছেলেটি এমন দৃশ্য জীবনে কখনো দেখেনি। ভয় কী করবে বুঝতে পারছে না নেতা ছেলেটি। নেতা সহ এখন আর দুজন ছেলে আছে। নিদ্র এক হাত দিয়ে মুখের ওপর থেকে চুল সরিয়ে নেতা ছেলেটির দিকে তাকালো। নেতা ভয়ানক গলায় বলে উঠল, কে কে কে- কে তুই? এদের এমন ভাবে মারছিস কেন? নেতা ছেলেটির কথা শুনে নিদ্র তৃপ্তির দিকে এক পলক তাকালো। মেয়েটার ডান পাশে কাত হয়ে গাছের গোড়ায় অজ্ঞান হয়ে পড়ে আছে। নেতা ছেলেটি তৃপ্তির দিকে একবার তাকিয়ে আবারও নিদ্রর দিকে তাকালো। নিদ্র কিছু বলছে না দেখে নেতা ছেলেটি পাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলের হাতে এক ফুটওয়ালা ছুরি নিয়ে নিদ্রর দিকে তেড়ে আস্তে আস্তে বলল, নেতা কি বলছে কথা কানে যায় না তোর? 3-4 জনকে মেরে হিরো শাস্তি আসছিস? বলতে বলতে ছেলেটি নিদ্রর সামনে আসতে লাগলো। পিছন থেকে নেতা ছেলেটি কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু ছেলেটি নিদ্রর এত সামনে চলে আসছে যে নেতা ছেলেটি কিছু বলতেও পারল না। নিদ্র দুপা এগিয়ে এসে ছেলেটি কিছু বুঝে ওঠার আগেই ছেলেটির গলা বরাবর কোপ মেরে দিল। ছেলেটি মাটিতে পড়ে লাফাতে লাগলো। 2 মিনিট না যেতেই ছেলেটি নিস্তেজ হয়ে গেল। নিদ্র হাত দিয়ে মুখ থেকে রক্ত মুছে নেতা ছেলেটির দিকে তাকালো। দেখলো নেতা ছেলেটি সেখানে নেই। নিদ্র সতর্ক ভঙ্গিতে গাছের গোড়ার দিকে তাকালো। তৃপ্তিও গাছের গোড়ায় নেই। নিদ্র এদিক ওদিক ঘুরে তাকাতে লাগলো। চারদিকে তাকিয়ে একদিকে নিদ্র চোখ আটকে গেল। কপালের রগ টান টান হয়ে দাঁড়িয়ে গেল। সে দেখলো নেতা ছেলেটি তৃপ্তিকে কাঁধে তুলে নিয়ে একদিকে দৌড় দিচ্ছে, আর নেতা ছেলেটির পিছু পিছু আরেকটা ছেলেও দৌড়াচ্ছে। নিদ্র হাতের রান্দা শক্ত করে ধরে সেদিকে দৌড় দিল। নেতা ছেলেটি একবার পিছনে তাকাচ্ছে, আবার দৌড় দিচ্ছে। নিদ্র তাদের প্রায় কাছে চলে আসছে। নেতা ছেলেটির পিছনে দাঁড়ানো ছেলেটি দাঁড়িয়ে নিদ্রর দিকে ছুরি ছুঁড়ে মারল। নিদ্র জায়গা থেকে সরে গেল। ছুরিটা নিদ্রর পাশে গিয়ে মাটিতে পড়ে গেল। ছেলেটি আবারও আরেকটা ছুরি নিয়ে নিদ্রর দিকে দৌড় দিল। নিদ্র দৌড় দিল। ছেলেটি আর নিদ্র যখন মুখোমুখি, তখন নিদ্র মাটিতে বসে পড়ে ছেলেটির পায়ে কোপ মেরে দিল। ছেলেটি আর্তনাদ করে মাটিতে পড়ে গেল। নিদ্র আবারও দৌড় দিল নেতা ছেলেটির পিছু। নেতা ছেলেটি যখন দেখল নিদ্র তার প্রায় অল্প কিছু তফাতে, তখন তৃপ্তিকে কাঁধ থেকে ঝাড়া মেরে মাটিতে ফেলে দিল। তৃপ্তির অজ্ঞান দেহটা মাটিতে ধপাস করে পড়ে 2-3 বার গড় দিল। নেতা ছেলেটি পিছনে ঘুরে নিদ্রর দিকে তেড়ে আসতে লাগলো। নিদ্র জায়গা থেকে সরে গেল। নেতা ছেলেটি পাশে কাটিয়ে মাটিতে পড়ে গেল। এমন সময় পায়ে কোপ মারা ছেলেটি ঘুরিয়ে ঘুরিয়ে নিদ্রর পেছনে এসে দাঁড়ালো। চিৎকার দিয়ে নিদ্রকে কোপ দিতে যাবে, তার আগে নিদ্র জায়গা থেকে সরে গেল। পা কাটা ছেলেটি মাটিতে পড়ে গেল। নিদ্র দেরি না করে ছেলেটির গলা বরাবর কোপ মেরে দিল। এরপর নেতা ছেলেটির দিকে তাকালো নিদ্র। দেখে তৃপ্তির দিকে হাত ছুরি নিয়ে তেড়ে যাচ্ছে নেতা ছেলেটি। নিদ্র এটা দেখে দৌড় দিল। নেতা ছেলেটির উদ্দেশ্যে তৃপ্তি, আর নিদ্রর উদ্দেশ্য নেতা ছেলেটি। নেতা ছেলেটির হাতে ছোট একটা ছুরি। নেতা ছেলেটি যেই তৃপ্তির পেটে ছুরি ঢোকাতে যাবে, অমনি নিদ্র ধাক্কা মারল নেতা ছেলেটিকে। ফলশ্রুতিতে নেতা ছেলেটির ছুরি খচ করে তৃপ্তির পেটে না ঢুকলেও হাতে গেঁথে গেল। নিদ্র ধাক্কা খেয়ে নেতা ছেলেটি মাটিতে গড় দিয়ে পড়ে গেল। নিদ্র দেরি না করে নেতা ছেলেটির গলা বরাবর কোপ মেরে দিল। নেতা ছেলেটির দেহ লাফাতে লাগলো। চিরচির করে গলা দিয়ে রক্ত বেরোতে লাগলো। রক্তে চারপাশ ভেসে যাচ্ছে। মিনিট 3 পর পুরো শান্ত হয়ে গেল নেতা ছেলেটির দেহ। এদিকে হাতে সিনসিন যন্ত্রণা হওয়ায় ধীরে ধীরে চোখ খুলল তৃপ্তি। নিজের গায়ে রক্ত আর হাতে ছুরি কাঁথা দেখে চিৎকার দিয়ে আবারও অজ্ঞান হয়ে গেল সে। তৃপ্তির চিৎকার শুনে নিদ্রর হুঁশ ফেরে। সে এতক্ষণ নেতা ছেলেটির দিকে তাকিয়েছিল আর রাগে ফুসফাস করছিল। রান্দা থেকে হাত ফেলে দিয়ে তৃপ্তির দিকে দৌড় গিয়ে মাটিতে হুমড়ি খেয়ে পড়ল নিদ্র। এরপর তৃপ্তির হাত থেকে টান মেরে ছুরিটা খুলে ছুঁড়ে ফেলে দিল। ছুরি হাত থেকে খুলতেই আরও বেশি রক্ত গল গল করে বেরোতে লাগলো। নিদ্র তাড়াতাড়ি গায়ের শার্ট খুলে শক্ত করে তৃপ্তির হাত বেঁধে নিল। এরপর তৃপ্তিকে 2 হাত দিয়ে কোলে তুলে নিয়ে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। খানিকের জন্য যেন নিদ্রর প্রাণ ফিরে এলো। তৃপ্তির কপালে একটা চুমু দিয়ে নিদ্র বলে উঠল, আমার জানার দিকে যে নজর দেবে, আমি তাদের কাউকে ছাড়বো না।
মেরে মাটি চাপা দিয়ে দেব। এই বলে বাগান থেকে কলেজের দিকে আসতে লাগলো নেত্র, কিন্তু হঠাৎ নেত্র কিছু একটা ভেবে দাঁড়িয়ে গেল। তৃপ্তিকে কোলে নিয়ে মাটিতে বসে পড়ল সে। এরপর পকেট থেকে ফোন বের করে রাহুলকে কল করলো। রাহুলকে কল করে কলেজের বাগানে যত তাড়াতাড়ি সম্ভব পারে আসতে বলল। এরপর তৃপ্তিকে বুকের সাথে শক্ত করে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো নেত্র। শার্টের বাঁধন শক্ত হওয়ায় তৃপ্তির হাত থেকে তেমন রক্ত পড়ছে না, তবে চুইয়ে চুইয়ে একটু একটু করে পড়ছে। প্রায় 7 মিনিট পর রাহুল, জ্যাক, আদি, জুই আরও অনেক ছেলেই আসলো। তারা এসে নেত্র আর তৃপ্তির এই অবস্থা দেখে আঁতকে উঠল। রাহুল আর জ্যাক দৌড়ে নেত্রর কাছে মাটিতে হুমড়ি খেয়ে বসে বলে উঠল, কি হয়েছে নিদ্র, তোদের এই অবস্থা কেন? নেত্র এতক্ষণ চোখ বুঝেছিল। রাহুল আর জ্যাকের কথা শুনে সে চোখ খুলল। এরপর ভাঙা গলায় বলে উঠল, ওরা আমার জান পাখিকে মারতে আসছে, শেষ করে দিয়েছে সবাইকে। ডান হাত দিয়ে ডান দিকে ইশারা করে শেষের কথাটা বলল নেত্র। রাহুল, জ্যাক, আদি, জুই সহ সব ছেলেরা তাকালো সেই দিকে। দেখলো 4টা ছেলে মাথা কাটা অবস্থায় মাটিতে পড়ে আছে। জুই ভয় থরথর করে কেঁপে উঠল। জীবনে প্রথম মার্ডার দেখেছে সে। নেত্র চোখের পানি মুছে তৃপ্তিকে কোলে তুলে নিয়ে দাঁড়ালো। এরপর শান্ত গলায় বলে উঠল, রাহুল, তোকে না বলছে একটা গাড়ি নিয়ে আসতে, এনেছিস? নেত্রর কথা শুনে রাহুল চমকে নেত্রর দিকে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ এনেছি। ওকে তোর হসপিটালে নিয়ে যা, ওর হাতে ছুরি লেগেছে। আমার আরো কিছু কাজ বাকি আছে, এগুলো শেষ করে তারপর আমি আসছি। কথাটা বলে রাহুলের কোলে তৃপ্তিকে তুলে দিল নেত্র। এরপর জুইয়ের দিকে তাকিয়ে নেত্র আবারও বলল, জুই, তুমি রাহুলের সাথে হসপিটালে যাও, ওখানে তোমার একটু দরকার পড়বে। নেত্রর কথা শুনে জুই ভয় কিছুই বলল না, শুধু মাথা নাড়িয়ে রাহুলের সাথে চলে গেল। রাহুল আর জুই তৃপ্তিকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। জ্যাক তখন নেত্রকে বলল, কি এমন হয়েছে যে তুই এদের এমনভাবে মারলি? জ্যাকের কথা শুনে নেত্র মাটিতে আবারও বসে পড়ে বলল, এই বিষয়ে এখন কিছু বলতে পারবো না, শুধু আমি এখন যা বলবো তোরা তা শোন। ওই গাছের নিচে বড় একটা কবর খোদ। তৃপ্তিকে যে গাছের নিচে অজ্ঞান অবস্থায় দেখেছিল সেই গাছ দেখে বলল নেত্র। জ্যাক আবার অবাক হয়ে বলে উঠল, কবর খুঁদবো মানে? জ্যাকের কথা শুনে নেত্র একটু রেগে বলে উঠল, তোকে এত মানে বোঝাতে পারবো না এখন। ওই গাছের নিচে কবর খোদ, আর ওই গাছের পেছনে হাত কাটা একটা ছেলে রুকে আছে, ওকে ধরে নিয়ে আয়। নেত্র বেশ জোরেই কথা বলছিল। নেত্রর কথা শুনে গাছটার পিছন থেকে একটা ছেলে দৌড় দিল। ছেলেটা কেটে যাওয়া হাত থেকে রক্ত পড়ছে। ছেলেটা দৌড়ে চলে যাচ্ছে দেখে আদি কয়েকটা ছেলেকে পাঠালো ওই ছেলেটাকে ধরার জন্য, আর কয়েকটা ছেলেকে কবর খোদার কাজে লাগিয়ে দিল। অতঃপর হাত কাটা ছেলেকে ধরে আনা হলো। ছেলেটা এক হাত দিয়ে নেত্রর পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠল, ভাই, আমাকে ছেড়ে দিন, আমি জীবনে আর কোনোদিন এমন কাজ করব না। নেত্র ছেলেটিকে লাথি মেরে নিজের পা থেকে ছাড়িয়ে বলল, কেন তোর আমার কলেজে থেকে নজর দিয়েছিস? তোকে তো মরতে হবেই। নেত্রর কথা শুনে ছেলেটি জোরে কেঁদে উঠে বলল, ভাই, আমরা ওনার দিকে তাকাইনি। আমাদের সাথে 10 লাখ টাকার কন্ট্রাক্ট হয়েছে যে এই মেয়েকে মারতে পারলে আমাদের 10 লাখ টাকা দেবে। অ্যাডভান্স 5 লাখ টাকা দিয়েও দিয়েছে। ছেলেটার কথা শুনে নেত্র চমকে দাঁড়িয়ে গেল। তৃপ্তিকে মারার জন্য টাকা দিয়েছে কেউ এদের, কিন্তু কে তৃপ্তিকে মারতে চায় নেত্র ভেবেই পাচ্ছে না। হঠাৎ নেত্র ছেলেটির বুকের ওপর পা রেখে বলল, কে তোদের টাকা দিয়েছে ওকে মারার জন্য? বল বল তাড়াতাড়ি। জোরে ধমক দিয়ে বলল নেত্র। ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, আজ সকালে বৃষ্টি নামের একটা মেয়ে আমাদেরকে কল করে এখানে আসতে বলে। বৃষ্টি মেয়েটা আমাদের নেতার ফুফাতো ভাইয়ের খালাতো বোন হয়। ওই মেয়ে আমাদের 5 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে বলল এই মেয়েকে মেরে ফেলতে, মারার পর আরও 5 লাখ টাকা দেবে। আমরা টাকার লোভে কাজটা করতে রাজি হয়ে যাই। জীবনে অনেক মেয়েকে মেরেছি, কিন্তু আজ এমন কিছু হবে জানলে কখনো আমরা এই কাজ হাতে নিতাম না। আমাকে মাফ করে দেন ভাই, আমি আর জীবনেও এমন কাজ করব না। ছেলেটির কথা শুনে নেত্রর আর বুঝতে বাকি রইল না যে এই কাজ কে করতে পাঠিয়েছে এদের। নেত্র কিছু না বলে ডান দিকে কয়েক পা হেঁটে গিয়ে মাটিতে পড়ে থাকা রক্তাক্ত রান্দাটি আবারও হাতে তুলে নিল। ছেলেটি ভয়ে চিৎকার করে উঠল। নেত্র কাছের গোড়ার দিকে তাকালো, কবর প্রায় খোদা শেষ। নেত্র ছেলেটির কাছে গিয়ে ছেলেটির শার্টের কলার চেপে ধরে টেনে কবরের পাশে এনে দাঁড়ালো। জ্যাক, আদি সহ সব ছেলেরা নেত্রর দিকে তাকিয়ে রইল।
আর ছেলেটি আকুতি মিনতি করতে লাগলো নিদ্রর কাছে, কিন্তু ছেলেটির আকুতি মিনতি যেন নিদ্রর কানেই পৌঁছায়নি। কবর খোদা ছেলেগুলো কবর থেকে উঠে এলো। নিদ্র আর দেরি না করে ছেলেটির গলায় ডান্ডা ঠেকিয়ে টান মারল। ফলশ্রুতিতে ছেলেটার গলা কেটে গেল। নিদ্র ধাক্কা মেরে ছেলেটিকে কবরে ফেলে দিল। ছেলেটির দেহ কবরে পড়ে লাফাতে লাগলো। নিদ্র রাগে ফুঁসে উঠে হাত দিয়ে ডান পাশে দেখিয়ে জ্যাককে বলল, ওই দেখিয়ে 2টো লাশ আছে, আর এখানে 4টা। তোর রক্তসহ মাটিতে তুলে লাশগুলো কবর দিয়ে দে। এক বিন্দু রক্ত যেন মাটিতে না থাকে। আমি কলেজের ভিতরে যাচ্ছি, আজ এর একটা বিহিত করেই ছাড়ব। এই বলে রান্দাটি হাতে নিয়ে হনহনিয়ে কলেজের দিকে হাঁটা ধরল নিদ্র। জ্যাক জোরে একটা নিঃশ্বাস ছাড়লো। এরপর নিদ্র যা বললো তা করার জন্য বলল আদিকে। আদিও তাই করলো। এদিকে কলেজের ভিতরে প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে টেবিলের উপর রান্দাটি কোপ মেরে দাঁড়ালো নিদ্র। হঠাৎ এমন কিছু দেখে প্রিন্সিপাল ভয় পেয়ে গেল। ভয় থমথমে খেয়ে দাঁড়িয়ে নিদ্রর দিকে তাকালো প্রিন্সিপাল। দেখলো নিদ্রর গায়ে সিনা কাটা গেঞ্জি, তার গায়ে রক্তে একেবারে চ্যাপচ্যাপ করছে, পেটের দিকটায় সামান্য কাটা গেছে। নিদ্রর এমন দৃশ্য দেখে প্রিন্সিপাল ভয় বলে উঠল, এসব কি নিদ্র? আবার কি হয়েছে তোমার? নিদ্র কিছু না বলে প্রথমে একটা চেয়ারে বসলো। এরপর নিজের চুলগুলো হাতে দিয়ে পেছনে ঠেলে নিয়ে বলল, বৃষ্টিকে কল করে তাড়াতাড়ি কলেজ আসতে বলুন। নিদ্রর গম্ভীর কণ্ঠে রাগ অনুভব করলো প্রিন্সিপাল। তিনি আস্তে করে বলে উঠলেন, কোন বৃষ্টি? কলেজে তো অনেক মেয়ের নাম বৃষ্টি আছে। নিদ্র প্রিন্সিপালের কথা শুনে এক পলক প্রিন্সিপালের দিকে তাকালো। এরপর চোখ দুটো বুঝে চেয়ারে হেলান দিয়ে বলল, যে মেয়ের নামে আমি আপনার কাছে কয়েকবার অভিযোগ করেছি, সে মেয়েকে ডাকুন। বড়লোক বাপের একমাত্র অহংকারী নষ্টা মেয়েকে। নিদ্রর কথা শুনে প্রিন্সিপাল বুঝে গেল কোন বৃষ্টির কথা বলছে নিদ্র। আর এটাও তিনি বেশ বুঝতে পারছেন নিশ্চয়ই বড় কোনো সমস্যা হয়েছে। নিদ্রর অবস্থা দেখে তিনি কিছুটা আন্দাজ করতে পেরেছেন। এটা নতুন নয়, এর আগেও নিদ্রকে এই অবস্থায় অনেকবার দেখেছেন প্রিন্সিপাল 2 চোখ সাক্ষী আছে নিদ্রর অনেক কার্যক্রমের। নিদ্র চুপচাপ বসে রইল। আর প্রিন্সিপাল নিদ্র থেকে কিছুটা দূরে সরে গিয়ে বুদ্ধি করে বৃষ্টিকে কল না করে বৃষ্টির আব্বুকে কল করে বৃষ্টিকে নিয়ে কলেজে আসতে বলল। তৃপ্তিকে হসপিটালে ভর্তি করার পর ডক্টররা রাহুলকে জানালো তৃপ্তির হাতের অপারেশন করতে হবে। হাতে কবজির একটু উপরে ছুরি ঢোকায় হাতের রগ কেটে গেছে। তাড়াতাড়ি অপারেশন না করলে সমস্যা হবে। রাহুল অনেকবার কল করেছে নিদ্রকে, কিন্তু নিদ্রর ফোন অফ পাচ্ছে। শেষে রাহুল নিজে বনসই করে দেয় তৃপ্তির বড় ভাই বলে। জুই কেবিনের ভেতরে তৃপ্তির পাশে বসে আছে। রাহুল ওষুধপত্র নিয়ে ছোটাছুটি করছে। তৃপ্তির জ্ঞান ফিরেছে। নিদ্রকে নিজের পাশে না দেখে ভীষণ খারাপ লাগছে তার। জুই তৃপ্তির জ্ঞান ফেরা দেখে প্রশ্ন করল, তুই তো আমার সাথে ওয়াশরুমের সামনে ছিলি, তাহলে ওদের সাথে বাগানে কি করে গেলি? তৃপ্তি কিছু বলতে পারছে না। তার চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে। হাত প্রচণ্ড যন্ত্রণা করছে। ব্যথার কারণে থাকতে পারছে না তৃপ্তি। জুই কিছুটা বুঝতে পেরে সেদিকে আর কথা বাড়ালো না, শুধু তৃপ্তির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তৃপ্তি ফুপিয়ে কেঁদে উঠলো। কী জন্য কেঁদে উঠলো জুই সেটা বুঝতে পারছে না, ব্যথায় না অন্য কোনো কারণে। অবশ্য এই সময় ব্যথার কারণে কাঁদবে জুইর ধারণা, না হলে আর কি জন্য কাঁদবে। একজন নার্স এসে তৃপ্তিকে একটা ব্যথার ইঞ্জেকশন দিয়ে গেল। কিছুক্ষণ পরে তৃপ্তিকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হবে। রাহুল 1 ব্যাগ রক্ত দিয়েছে, আর 1 ব্যাগ রক্ত হসপিটাল থেকে কিনে নিয়েছে। তৃপ্তির রক্তের গ্রুপ ও পজিটিভ, যার কারণে রাহুলের সাথে ম্যাচ করে যায়। রাহুলের রক্তের গ্রুপও ও পজিটিভ। প্রায় 20 মিনিট পর তৃপ্তিকে অপারেশন রুমে নিয়ে যাওয়ার জন্য হসপিটালের ট্রলি নিয়ে আসলো ওয়ার্ড বয়রা। সাথে রাহুলও আছে। তৃপ্তি ফুপিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। প্রিয় মানুষ কাউকে নিজের পাশে না দেখে তার বুক থেকে কেঁপে উঠছে। তৃপ্তির অপারেশন রুমে যাবে না বলে তাই, কিন্তু রাহুল বুদ্ধি করে একজন নার্সকে দিয়ে তৃপ্তিকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে নেয়। এরপর তৃপ্তিকে ট্রলিতে তুলে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপালের রুম থেকে বৃষ্টির চুলের মুঠে ধরে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাচ্ছে নিদ্র। বৃষ্টি ব্যথা আর্তনাদ করে নিদ্রর পা জড়িয়ে ধরেছে। বৃষ্টির আব্বু খালেক সাহেব মেয়ের এমন অবস্থা সহ্য করতে পারছে না, কিন্তু ওনার কিছু করার নেই, কারণ ওনাকে 3-4 জন ছেলে চেয়ারের সাথে চেপে ধরে আছে। খালেক সাহেব চিৎকার করে বারবার বৃষ্টিকে ছেড়ে দিতে বলছে, কিন্তু নিদ্র ওনার কথা কানে নিল না। বৃষ্টিকে টেনে হিঁচড়ে প্রিন্সিপালের রুম থেকে বের করে নিয়ে গেল। জ্যাক এগিয়ে এসে খালেক সাহেবের পাশে একটা চেয়ারে বসালো, আর প্রিন্সিপাল নিজের স্থানে বসে চুপচাপ সব দেখছে। বৃষ্টির আব্বু খালেক সাহেব এবার রেগে প্রিন্সিপালকে বলে উঠল, তাহলে এই ছিল আপনার মনে?
আমাকে দিয়ে আমার মেয়েকে এখানে এনে ওর ইজ্জত হরণ করান? কথাটা শুনে প্রিন্সিপালের রাগ উঠে গেল, কিন্তু প্রিন্সিপাল কিছু বলার আগেই জ্যাক পাশ থেকে বলে উঠল, আওয়াজ নিচে মিস্টার খালেক সাহেব। আপনার মেয়ের ইজ্জত অনেক আগেই কুকুরে খেয়ে ফেলেছে, সেটা নতুন করে কেউ খেতে চাইবে না। জ্যাকের শান্ত গম্ভীর কণ্ঠের আওয়াজ পেয়ে খালেক সাহেব চমকালো, আর তিনি বেশ অবাকও হলেন জ্যাকের কথাগুলো শুনে। খালেক সাহেব জ্যাককে রাগী গলায় বলল, আওয়াজ নিচে করো মানে? তুমি আমার নাম জানো কি করে? আর কি সব আবোল তাবোল বলছো আমার মেয়ের নামে? নিশ্চয়ই আমার কোনো পুরনো শত্রু পাঠিয়েছে তোমাদের। খালেক সাহেবের কথা শুনে জ্যাক একটা বাঁকা হাসি দিয়ে খালেক সাহেবের দিকে তাকালো। এরপর শান্ত কণ্ঠে বলে উঠল, মিস্টার খালেক সাহেব, আপনার নাম জানা তো একটা কঠিন ব্যাপার নয়। আপনি তো বেশ ভালো মানুষ, কিন্তু আপনার ঘরে কাল সাপ আসলেও কি করে? খালেক সাহেব বেশ অবাক দৃষ্টিতে জ্যাকের দিকে তাকালো। এরপর তিনি বলে উঠলেন, দেখো, আমি জানি না তোমরা কারা, আর আমাকে এবং আমার মেয়েকে এখানে ধরে রাখার মানে আমি বুঝতে পারছি না। তোমাদের যা বলার ক্লিয়ার করে আমাকে বলো। আমি সব ন্যায়ের পথে চলে এসেছি। অন্যায় কখনো আমি সমর্থন করি না, যেটা আমার পরিবার যে কোনো লোকই হোক না কেন। খালেক সাহেবের কথা শুনে জ্যাক বলল, শুনে ভালো লাগলো আপনার কথা। তাহলে শুনুন, আপনাকে এখানে কেন ধরে রাখা হয়েছে, আর আপনার মেয়েকে কেন এইভাবে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া হয়েছে? খালেক সাহেব শান্ত চোখে জ্যাকের দিকে তাকালো। জ্যাক চেয়ার থেকে উঠে দাঁড়ালো। এরপর বৃষ্টির ব্যাপারে এক একে সব খুলে খালেক সাহেবকে বলতে লাগলো জ্যাক। খোলা একটা রুমের ভেতর বৃষ্টিকে নিয়ে আসলো নিত্র। বৃষ্টি কুকিয়ে এক হাত দিয়ে নিত্রর হাত ধরে আছে, আর এক হাত দিয়ে নিত্রর পা ধরে আছে। রুমের ভিতরে প্রবেশ করে পা ঝাড়া মেরে বৃষ্টিকে নিজের পা থেকে ছাড়িয়ে নিল নিত্র। এরপর চুলের মুঠি ধরে টেনে দাঁড় করালো। বৃষ্টি নিত্রর হাত নিজের দুই হাতে শক্ত করে ধরে ছাড়ানোর চেষ্টা করলো। নিত্র আরও শক্ত করে বৃষ্টির চুলের মুঠি ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোকে বারণ করেছিলাম আমার কলেজে হাত না দিতে, তুই শুনিসনি, আমার কলেজে আঘাত করলে। শেষের কথা চিৎকার করে বলে ধাক্কা মেরে বৃষ্টির চুলের মুঠি ধরে ছেড়ে দিল নিদ্র। বৃষ্টি গিয়ে দেয়ালের সাথে বাড়ি খেয়ে ফ্লোরে পড়ে গেল। কপালে তরল পদার্থ কিছু অনুভব করায় কপালে হাত দিল বৃষ্টি। চোখের সামনে হাতটা এনে দেখলো রক্ত। সাথে সাথে হাত কেঁপে উঠল বৃষ্টির। নিদ্রর দিকে অসহায় দৃষ্টিতে তাকালো সে। নিদ্র নিজের কোমর থেকে বেল্ট খুলতে খুলতে বলল, অনেক বুঝিয়েছি তোকে, বলেছি আমার সামনে আসবি না, তাও আসতে বারবার একই কথা তোকে বলেছে, কিন্তু আজ তুই, এবার তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বলেই কোমর থেকে বেল্ট খুলে ফেললো নিদ্র। এরপর বেলটা একটু হাতে পেঁচিয়ে বৃষ্টির দিকে এগিয়ে যেতে গেল। অবস্থায় সাংঘাতিক দেখে বৃষ্টি পালাতেই যাচ্ছিল, কিন্তু পারল না। নিদ্র ছাদ করে বৃষ্টির পায়ে বেল দিয়ে বাড়ি মারল। ফলে বৃষ্টি ব্যথায় চিৎকার করে ফ্লোরে বসে পড়ল। ব্যথায় আর্তনাদ করে কাঁদতে কাঁদতে বৃষ্টি বলে উঠল, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এমন করব না। বৃষ্টির কথা যেন নিদ্রর কানে পৌঁছালো না। বৃষ্টি আকুতি মিনতি করতে লাগলো নিদ্রর কাছে, কিন্তু নিদ্র নিজের গায়ের সর্বশক্তি দিয়ে বৃষ্টিকে বেল দিয়ে পিটাতে লাগলো। ফর্সা গায়ের চামড়া ফেটে রক্ত ঝরঝরিয়ে বেরিয়ে আসতে লাগলো বৃষ্টির। এক একটা বেল্টের বাড়ির সাথে চিৎকার করে উঠছে বৃষ্টি। জ্যাকের মুখে নিজের মেয়ের এমন কথা শুনে খালেক সাহেব নিজেকে ঠিক রাখতে পারছেন না। বৃষ্টি এমন সব কাজ করতে পারেন তিনি ভাবতেও পারছেন না। সবসময় মেয়েকে কড়া শাসনে রেখেছেন তিনি, কিন্তু এই কড়া শাসনের মধ্যেও বৃষ্টি ভুল পথে পা বাড়িয়েছে। খালেক সাহেব রাগে গজগজে উঠলেন। এমন সময় একটা ছেলে দৌড়ে প্রিন্সিপাল রুমে এসে জ্যাককে বলল, ভাই, নিদ্রা ভাই মেয়েটাকে মেরে ফেলবে মনে হচ্ছে, অনেক বেধমভাবে বেল্ট দিয়ে পিটাচ্ছে, মেয়েটার গা ফেটে রক্ত ঝরে পড়ছে। ছেলেটির কথা শুনে খালেক সাহেব চমকে উঠে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। সাধু হলেও নিজের মেয়ে তো, শত অপরাধ করলেও নিজের মেয়ের মৃত্যু তিনি কামনা করতে পারেন না। শাস্তি দিবে দেখ, কিন্তু মেরে ফেলুক এটা তিনি চান না। জ্যাক দৌড়ে প্রিন্সিপাল রুম থেকে বেরিয়ে গেল। জ্যাকের পিছু পিছু খালেক সাহেব, প্রিন্সিপাল আরও অনেক ছেলে বেরিয়ে গেল। নিদ্র এখনও পিটিয়ে যাচ্ছে বৃষ্টিকে। বৃষ্টি ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেছে। ফ্লোরে রক্ত ভেসে যাচ্ছে। প্রত্যেকটা বেল্টের বাড়ির সাথে রক্ত ছিটকে বেরিয়ে আসছে বৃষ্টির শরীর থেকে। জ্যাক এই দৃশ্য দেখে তাড়াতাড়ি নিদ্রকে জাপটে জড়িয়ে ধরে সেখান থেকে সরিয়ে নিয়ে আসলাম। নিদ্র জোরে চিৎকার করে বলে উঠল, জ্যাক, আমাকে ছেড়ে দে, আর এই খবিশের লাশ ফেলবো আমি। এর কত বড় সাহস আমার করেছে হাত দেয়।
বলেই আবারও বৃষ্টির দিকে ধীরে যেতে নিল নিদ্র, কিন্তু জ্যাক নিদ্রকে আবারও ধরে ফেলল। নিদ্রর কথার প্রতি উত্তরে কিছুই বলল না সে, শুধু নিদ্রকে টেনে রুম থেকে বের করে নিয়ে গেল। খালিক সাহেব মেয়ের পাশে গিয়ে বসলেন। ওনার চোখ দুটো নিয়ে দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল। মামরা মেয়ে ওনার, একটা মাত্র মেয়ে, আর কোনো সন্তান নেই ওনার। মেয়েকে যেমন স্বাধীনতা দিয়েছেন তেমন শাসনও করেছেন। খালিক সাহেব এক হাত দিয়ে আস্তে করে বৃষ্টির কপালে হাত রাখল। এমন সময় জ্যাক আবারও এই রুমে এসে বৃষ্টির পাশে বসে খালিক সাহেবকে বলল, আপনি ওকে হসপিটালে নিয়ে যান, এভাবে বেশিক্ষণ থাকলেও বাঁচবে না। জ্যাকের কথা শুনে খালিক সাহেব জ্যাকের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, ওর মরে যাওয়া ভালো, এই জীবন রেখে ও কি করবে? সেই কথাগুলো তুমি আমাকে বলছো, সেইগুলো পাঁচকান হলে ওর জীবন এমনিতেই জাহান্নাম হয়ে যাবে।